কিছু বলবে? আপুকে বলেন নিধিকে নিয়ে আসতে। কথাটা বলেও খুশবু যাচ্ছে না দেখে আইদ বলে, আর কিছু? আপনি ভেতরে আসবেন না? আইদ কিছু না বলে কয়েক সেকেন্ড খুশবুর দিকে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। খুশবু ব্যাপারটাতে হতবম্ব হয়ে যায়, যেন ও আসতে বলেই অপরাধ করে ফেলেছে। আমি যেন তার আশায় পথ চেয়ে বসে আছি। যত সব ঢং, শুধু ফর্মালিটি মেনটেন করে একবার না বললেও হয় না, তাই বলছি। নিজ মনে বিড়বিড় করতে করতে লিফটে উঠে আর একজনকে উঠে আসতে দেখে খুশবু একটু অস্বস্তি বোধ করে, অন্যদিকে তাকিয়ে থাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। হাজবেন্ড পৌঁছে দিয়ে গেল? বলে লিফট থেমে গেলে খুশবু তাড়াহুড়া করে নেমে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে ছেলেটা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ছেলেটা খুশবুদের উপরের তলায় থাকে, নাম রিয়াদ। খুশবুদের ভার্সিটি থেকেই মাস্টার্স করেছে। যথেষ্ট ভদ্র সুশীল একটা ছেলে, বাবা মায়ের একটাই ছেলে। লেখাপড়ায় অত্যাধিক মেধাবী হওয়ায় ভার্সিটিতেও কম বেশি নাম ডাক আছে। খুশবুর অস্বস্তি হবার কারণ রিয়াদ ওকে পছন্দ করে, আর মাসখানেক আগেই ওকে মনের কথা জানায়। খুশবু প্রত্যুত্তরে ওকে বলেছিল, আপনি কেন, অন্য কাউকেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করবেন। তারপরেই যে হুটহাট এভাবে বিয়ে হয়ে যাবে কে জানতো। নিজের কথার সূত্রপাত ধরে নিজেই অস্বস্তি বোধ করে। খুশবু কলিং বেল দিলে ওর মা রোমানা বেগম কিচেন থেকে এসে দরজা খুলে দিয়ে ব্যস্ততা দেখিয়ে আবার কিচেনে চলে যায়। চারদিকে রান্নার সুঘ্রাণ ও মৌ মৌ করছে। খুশবু এসব নিয়ে না ভেবে নিজের রুমে গিয়ে আগায়। খুশবুদের নিজস্ব ফ্ল্যাট, খুব একটা বড়ও না আবার ছোটও না। রুচিশীল ফার্নিচার দিয়ে পরিপাটি করে সাজানো গোছানো ফ্ল্যাটটা। 4টা বেডরুমের অ্যাটাচ বাথরুম, ড্রয়িং, ডাইনিং স্পেস একসাথে হলেও বেশ বড়, আর পাশেই কিচেন। বেডরুমগুলো আকারে বড় বড়। খুশবু আর ওর ভাইয়ের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে। ব্যালকনিটা খুশবুর অনেক পছন্দের একটা জায়গা। ফ্রি সময় বসে থাকতে পছন্দ করে। কখনো কখনো ব্যালকনির দোলনায় বসে বই পড়ে। খুশবু ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। বিকেলের দিকে ঘুমটা হালকা হতেই ড্রয়িং রুমে কিছুর কথার সূত্রপাত ধরে ফ্রেশ না হয়ে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে ড্রয়িংয়ে এসে আইদকে সোফায় বসে ভাইয়ের সাথে গল্প করতে দেখে তাজ্জব বনে যায়। নিধি খুশবুকে দেখেই আইদের কোলের উপর থেকে উঠে মামুনি বলে ছুটতে গিয়ে খুশবুর কোমর জড়িয়ে ধরে। নিধ, আসতে যাবে তো মাম, পড়ে যাবে তো। আমি পড়ি নাই তো মাম্মা। নিধির কথা শুনে আইদ কিছু না বলে মুচকি হাসে। আইদের হাসিটা নজরে যেতেই খুশবুর বুকের মাঝে চিনচিন করে ব্যথা শুরু হয়। নিধির কথা শুনে খুশবু ওর দিকে তাকায়। মামুনি আশায় তুমি খুশি হওনি? নিধি অভিমানী স্বরে কথা বললে খুশবু ওর সামনে হাঁটু গেড়ে বসে। মেয়েটা দেখতে দেখতে অনেক কিউট, আর কথা বলে এত সুন্দর করে যে দেখেই আদর করে দিতে ইচ্ছে হয়। খুশবু নিধিকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিতেই নিধির নাক মুখ সিটকে বলে, মামুনি তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আমাকে হামি দিলে? কথাটা শুনে খুশবু লজ্জায় শেষ। এইটুকু একটা মেয়ে ওকে এভাবে লজ্জা দিল, তা ওর মামার সামনে। শুধু এটুকুতে থেমে গেলে তাও মেনে নেওয়া যেত। সে লেকচার দেওয়ার ভঙ্গিতে হাতের আঙুল তুলে নিজের মতো বলতেই থাকে, তুমি জানো না, ঘুম থেকে উঠে ব্রাশ না করে হাম্মি দিতে হয় না, মুখে জীবাণু থাকে যা আমাদের অসুখ করে। বেবি, তুমি তো অনেক কিছু জানো, আমি এত বড় হয়েও এটা জানতাম না। খুশবু জোরপূর্বক হেসে উঠে দাঁড়িয়ে কথাটা বললে নিধি আবারও বলে, আমি জানি তো, বাবা ঘুম থেকে ফ্রেশ না হয়ে মাম্মামকে হামি দিলে মাম্মাম তো তাই বলে। কিন্তু জানো মামনি, বাবা না মাম্মামের কথা শোনে না, তাও মাম্মামকে হামি দেয়। আইদ আর রিদানকে এদিকে তাকিয়ে দেখে খুশবু তো
এ কথা শুনে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে পারলে বাঁচে। আইদ আর রিদান কথাটা শুনে আহাম্বক বনে গেছে। অস্বস্তিতে কেউ আর কারো দিকে তাকাতে পারছে না। কি হলো মামনি, কিছু বলছো না কেন? আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই এক ছুটে নিজের রুমে চলে যায়। লজ্জায় অস্বস্তিতে খুশবুর যায় যায় অবস্থা। খুশবু চলে যেতেই নিধি ঠোঁট ফুলে আইদের সামনে গিয়ে বলে, মামা, মামনি এভাবে চলে গেল কেন? আমার ওই কথা কি মামনি রাগ করে ফিস হতে গেল? মামনি, তুমি এত কিউট, তোমার ওপর কি কেউ রাগ করতে পারে? তোমার মামনি একটুও রাগ করেনি। সত্যি বলছো আঙ্কেল? একদম 3 সত্যি। রিদানের কথা শুনে নিধি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে, 2 গালে চুমু দেয়। রিদান ঠোঁট চেপে হেসে বলে, মামনি, আমিও তো বাইরে থেকে এসে ফ্রেশ হইনি। এখন কি হবে আমার যদি অসুখ করে? নিধি কাদো কাদো মুখ করে কথাটা বললে আইদ বলে, কিছুই হবে না মাম, আঙ্কেল মজা করছে। সত্যি বলছো মামা? পজা আঙ্কেল। ছি, এভাবে বলতে নেই। আঙ্কেলকে সরি বলো। রিদান স্যার প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চা না বুঝে। রিদান উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চার সাথে কি আমাকেও বাচ্চা ভাবছেন? মামনি, একদম মন খারাপ করো না, আমি কিছু মনে করিনি। আমি ফ্রেশ হয়ে আসি, নিধিকে নিয়ে খুশবুর রুমে যান। আমাকে তুমি করে বলতে পারেন। সম্পর্কে আপনি খুশবুর বড় ভাই, এভাবে কথা বললে আমারই আনইজি লাগছে। তুমি নিজেও তো স্যার বলে সম্বোধন করো। সম্পর্কে বড় হলেও আমরা কিন্তু সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরেই বলতে পারো। বয়স ফ্যাক্ট নয়, সম্পর্কে তো বড় নাম ধরে অসম্মান করার চেয়ে ভাইয়াটাই বেটার। আইদের কথা শুনে রিদান মুচকি হেসে ওর রুমের দিকে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে আইদ ভাবতে থাকে, মানুষটার সাথে কথা বলে তার কোনো আচার আচরণে তো তাকে কোনো দিক থেকে খারাপ মনে হয় না। ডিপার্টমেন্টেও তো অনেক প্রশংসা রয়েছে। তাহলে এই মানুষটি কি হলো বাবা, কিছুই তো খাচ্ছ না? খুশবুর মা কিচেন থেকে এসে কথাটা বললে আইদ জোরপূর্বক হেসে আপেলের এক টুকরো তুলে নিধির মুখে দেয়। আইদের এখানে দুপুরে এসে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু এই বিকেলে আসছে এর জন্য রোমেনা বেগম খাওয়ার জন্য সাধলেও খেয়ে আসছে জানালে ওর সামনে এক গাধা নাস্তা পরিবেশন করে। উনি আবার কিচেনে ছুটছিলেন পায়েসের বাটি আনতে। আইদ টুকটাক নাস্তা করে খুশবুর রুমের দিকে আগায়। রুমের দরজা খোলা দেখলেও আইদ দরজায় নক করে। খুশবু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একবারে পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখন নিধির কথা শুনে অনেক লজ্জা পায়। শুধু ফ্রেশ হওয়ার যেমন তেমন, ওকে দেখতেও তো কেমন ফকিন্নি লাগছিল। ঢিলে ঢালা কুচকানো জামা পরে দরজার আইদকে দেখে কিছু বলার আগেই নিধি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে খুশবুর সাথে এটা সেটা গল্প শুরু করে দেয়। আইদ খুশবুর সাজিয়ে গুছিয়ে পরিপাটি রুমটায় চোখ বুলিয়ে ওয়ালে এক সাইডে বুক সেলফে অনেক বই সাজানো দেখে বুঝতে পারে খুশবু বই পড়তে অনেক ভালোবাসে। আইদ বুক সেলফের বইগুলো দেখে তার মধ্যে থেকে একটা ইংলিশ বই নিয়ে পেজ উল্টে দেখতে দেখতে সিঙ্গেল সোফায় বসে পড়তে থাকে। খুশবু বেডের এক কানিতে বসে নিধির সাথে কথা বলতে আর চোখে আইদের দিকে তাকায়। যদিও কথা বেশি নিধি বলছে, ও শুধু ওর পাকা কথা শুনে তার 2-1টা প্রতি উত্তর করছে। শুনছি স্যারদের বিয়ে করলে জীবন তেনা তেনা হয়ে যায়। এরা নিজেরা তো সব সময় পরেই, আবার বউ স্টুডেন্ট হলে বউদের সব সময় পড়ার প্রেশারের উপর রাখে। এ নিয়েও তো মনে হচ্ছে এরকম পার্সনই। কিভাবে গম্ভীর মুখে মনোযোগ সহকারে বই পড়ছে। বাসায় একটার অভাব ছিল, মনে হয় আরেকটা জুটলো। ভাইয়াও তো সব সময় বই নিয়েই পড়ে থাকে। এরা পারলে মনে হয় টয়লেটেও বই নিয়ে ঢুকলে বাঁচে। মামনি, তুমি আমার কথা না শুনে মামার দিকে তাকিয়ে আছো কেন? নিধির কথা শুনে খুশবু হচকচি ওঠে। আইদকে বই থেকে চোখ সরিয়ে এদিকে তাকাতে দেখে খুশবু বলে, নিধি বেবি, চলো দেখে আসি নানুমণি কি করছে। নিধিকে কোলে নিয়ে চলে যায়।
আয়েশ সেদিকে তাকিয়ে আবার বইয়ে মনোযোগ দেয়। ঘন্টা খানেক বই পড়ার পর বইটা বুক সেলফে রাখার সময় হাত লেগে কয়েকটা বই ফ্লোরে পড়ে যায়। বইগুলো তোলার সময় একটা চিরকুট পড়ে দেখলে চিরকুটটা খুলতে গিয়ে আবার কারো পার্সোনাল জিনিস না বলে দেখা ঠিক না বলে বইয়ের মাঝে রেখে দিতে গিয়ে চিরকুটের বের হওয়া অংশ একটা নাম দেখে চমকে ওঠে। নিধির কথা শুনে আয়েদ চট করে চিরকুটটা পকেটে পুরে নিয়ে বইগুলো বুক সেলফে ঠিকমতো গুছিয়ে রেখে দেয়। নিধিকে একাই আসতে দেখে আয়েদ পকেট থেকে ওর ফোনটা বের করে কার্টুন দেখতে দিয়ে ব্যালকনিতে গিয়ে অতি গোপনে চিরকুটটা পড়ে আবার পকেটে রেখে দেয়। খুশবু অনেকক্ষণ ধরে রুমে আসছে। ব্যালকনির দরজা খোলা দেখে আয়েদ ওখানে আছে বুঝলেও এতক্ষণ ধরে কি করছে বুঝতে পারছে না। রোমেসা বেগম এসে ডিনারের জন্য ডেকে গেছে। খুশবু বাধ্য হয়ে ব্যালকনিতে গিয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। আয়েদ খুশবুর দিকে ঘুরে তাকালে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। মানুষটিকে কেঁদেছে, চোখ এমন লাল হয়ে আছে কেন? কিছু বলবে? আয়েদ সব সময়ের মতো গম্ভীর স্বরে প্রশ্ন করলে খুশবু নিজের ভাবনা থেকে বের হয়ে এসে বলে, আমু ডিনারের জন্য ডাকছে। আয়েদের খাবার ইচ্ছা না থাকলেও সবাই কি ভাববে ভেবে নিধিকে নিয়ে খুশবুর পিছে পিছে ডাইনিংয়ে আসে। ডাইনিং টেবিলে খুশবুর বাবা খোরশেদ তালুকদারকে দেখে সালাম দিলে কুশলাদি বিনিময় নিধিকে কোলের উপর নিয়েই বসে। রিদান এসে বসতে বসতে খুশবুকে উদ্দেশ্য করে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন, বসে পড়। খুশবু চেয়ার টেনে বসে পড়ে। রোমেশা বেগম সবাইকে পরিবেশন করে দেয়। আইদা নিজের প্লেট বেশি কিছু নেয় না, নিধিকে খাইয়ে দিয়ে নিজে হালকা পাতলা খেয়ে উঠে পড়ে। আইদ চলে যেতেই রোমেশা বেগম মন খারাপ করে বলেন, রান্নাগুলো কি ভালো হয়নি? জামাই তো তেমন কিছু খেলোই না। আমু খেতে ইচ্ছে করেনি, খায়নি, এর জন্য এত আহাজারের কি আছে? খুশবু, এটা কেমন বিহেভ? আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি তুমি তোমার আম্মুর সাথে মিসবিহেভ করো। বাবার কথা শুনে খুশবুর আর খাওয়ার ইচ্ছে না থাকলেও চুপচাপ প্লেটের খাবারটা শেষ করে ওখান থেকে উঠে যায়। খুশবু উঠে যেতেই রিদান বলে, বাবা, এভাবে না বললেও পারতে। তোমার সব কিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না? যেভাবে বিয়েটা দিয়েছো সবটা মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম তো দাও। আমি কিছু বললেই তো আবার আমাকে কথা শোনাতে একদণ্ড ছাড় দাও না। আচ্ছা বাবা, আমার আজ এই অবস্থার জন্য শুধুই কি আমি দায়ী? কোনো না কোনোভাবে তোমরা কি একটুও দায়ী না? নিজের জীবন নিজেই নষ্ট করে এখন আমাদের দোষারোপ করছো। আমি কি বলেছিলাম ওই মেয়েটিকে আইদকে দেখে খোরশেদ তালুকদার চুপ হয়ে যান। আইদও আর কাউকে বিব্রত না করে বলে, নিধি ঘুমিয়ে পড়ছে, অনেক রাতও হয়ে গেছে, আমি আসছি। ঘুমন্ত মেয়েকে এভাবে নিয়ে যেও না, থেকে যাও। আমি তো বিয়ানের সাথে কথা বলেই রাখছি, তোমার আজকে এখানেই থাকার কথা। না আন্টি, নিধ ঘুম ভেঙে গেলে আপুকে না পেয়ে কান্না করবে। আইদ যদিও জানে নিধি ওর কাছ থেকে মোটেও কান্না করবে না, তারপরেও মিথ্যা বলে সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। লিফটে ওঠার সময় খুশবু দৌড়ে সামনে এসে দাঁড়ালে আইদ একটু চমকালেও বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ায়। খুশবু হাঁপাতে হাঁপাতে আইদের দিকে চকলেট বক্স বাড়িয়ে দিয়ে আইদ বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চাহনিতে ওর দিকে তাকালে খুশবু বলে, নিধির জন্য। এই সামান্য একটা বিষয় বুঝতে না পেরে আইদ নিজের মনেই হেসে খুশবুর বাড়িয়ে দেওয়া হাত থেকে চকলেট বক্সটা নিয়ে খুশবুকে টেক কেয়ার বলে চলে যায়। খুশবু সেদিকে তাকিয়ে থেকে ফিসলে হাসে। খুশবুর রুমে এসে স্টাডি টেবিলে বসতেই ওর চোখে একটা সাদা খাম চোখে পড়ে। একটা বইয়ের নিচে হাফ বের হয়ে আছিল। খুশবু খামটা নিয়ে কোনো লেখা খুঁজে না পেয়ে সন্দেহবশত খামটা ছিঁড়ে ভিতরে 1000 টাকার বেশ কয়েকটা নোট দেখে ওর বুঝতে অসুবিধা হয় না এটা কে দিয়ে গেছে। এভাবে এতগুলো টাকা দেওয়াতে খুশবুর প্রচণ্ড রাগ হয়। টাকা আছে এর জন্য টাকার গরম দেখাবে নাকি? রেগে বিড়বিড় করতে করতে কত টাকা আছে না দেখে ডয়ারে রেখে দেয়। মাথা ঠান্ডা করতেই বই নিয়ে পড়তে থাকে।
টানা 2 ঘন্টা পড়ার পর ঘাড় পিঠ লেগে গেলে খুশবু উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করে। বুক সেলফের বইয়ের মাঝে একটা কাঙ্ক্ষিত জিনিস খোঁজার সময় শব্দ করে ফোনটা বেজে উঠল। খুশবু বিরক্তি হয়ে বেডের উপর থেকে ফোনটা নিয়ে বন্যার ফোন দেখে সব বিরক্তি নিমিষে উধাও হয়ে যায়। এই মেয়েটা ওর দুঃখ সময়ে নিজের বোনের মতো পাশে ছিল। অল্প দিনের বন্ধুত্বে কেই বা এতটা করে, কিন্তু বন্যা ওর জন্য অনেকটা করেছে। পাগলিটা ভাইয়া সম্পর্কে কিছু না জেনেই ভাইয়াকে ভালোবাসে। ইস, ভাইয়ার বিষাক্ত অতীতটা না থাকলে ওকে ভাইয়ার সাথে মিলিয়ে দিতাম। এসব ভাবতে ভাবতেই খুশবু কল রিসিভ করে সালাম দেয়। খুশবু জানতো ওপাশ থেকেও সালাম আসার পর ওকে আবার সালামের জবাব দিতে হবে, তারপরও দেয়, কারণ এমনটা ওদের প্রতিনিয়তই হয়। দোস্ত ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? ছোট আমাজানটাও কয়েকদিন ধরে বাড়ি নেই, বাইরেও ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর একটু ইতস্তত বোধ করে বলে, দোস্ত আই অ্যাম ইন লাভ। খুশবু মুখ টিপে হেসে বলে, আই নো রিদান স্যার। খুশবু হাসছে বুঝতে পেরে বন্যা মেয়েকে রাগ দেখিয়ে বলে, দোস্ত আই অ্যাম সিরিয়াস। ঘুমা, অনেক রাত হয়েছে। এটা বলে খুশবু ফোনটা কেটে দেয়। খুশবুকে ফোন কেটে দিতে দেখে বন্যা রেগে বিড়বিড় করতে থাকে, কথাই বলবো না তোর সাথে। পেতনি কোথায় একটু হেল্প করবে, তা নয়তো ফোনটাই কেটে দিল। হেল্প নাই করুক, সান্ত্বনা স্বরূপ 2-1টা বাণী তো বলবে। বন্যার সাথে কথা বলে ফোনটা রেখে খুশবু বেশ কিছুক্ষণ ধরে ওর কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজছে, কিন্তু না পেয়ে ও পাগলের মতো প্রতিটা বইয়ের পাতা উল্টে পাল্টে খুঁজে না পেয়ে বন্যাকে কল করে। বন্যা খুশবুর ফোন দেখে ইচ্ছে করে রিসিভ করে না। পিট পিট অধৈর্যের মতো কল আসতে দেখে বন্যাও একটু ভয় পায়। খুশবু তো এভাবে কল দেওয়ার মেয়ে না। এসব ভেবে বন্যা কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার আওয়াজে ব্যতিব্যস্ত হয়ে বারবার কি হয়েছে জিজ্ঞেস করতেই খুশবু ফুপাতে ফুপাতে বলে, দোস্ত আমি চিরকুটটা খুঁজে পাচ্ছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। রিল্যাক্স দোস্ত, হাইপার হোস না, পেয়ে যাবি। তোর রুমে থেকে আর কোথায় যাবে বল? বন্যার কথা শুনে খুশবু ফোনটা রেখে দিয়ে ভাবে, বুক সেলফ থেকে আইদ বই নিয়েছিল, কোনো ভাবে কি চিরকুটটা ওনার হাতে পড়েছে, কিন্তু উনি তো উপর থেকে বই নিয়েছিল আর চিরকুটটা তো অনেক নিচে ছিল। আইদ বাসায় নিধিকে রেখে আবারও বাইরে গেছিল, কিন্তু কাজ সারতে। মাত্রই বাসায় ফিরে রুমে এসে চেঞ্জ করতে গিয়ে প্যান্টের পকেটে চিরকুটটা পেয়ে ওয়ার্ড্রপের গোপন ড্রয়ারে সযত্নে রেখে দেয়। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বোনের ডাকে তা অতি গোপনে মুছে ফেলে। বোনের দিকে ফিরে তাকালে বোন দরজার কাছ থেকে ভিতরে এসে বলে, কালকে চলে যাব, তাই বলতে আসলাম। আমার শাশুড়ির অবস্থা তো জানিস, ননদের উপর আর কয়দিন ফেলে রাখবো, তারও পড়াশোনা আছে। এদিকে আবার আম্মুর শরীরটাও ভালো না। বাবা মাকে একটু সময় দিস ভাই, তাদেরকে একটু বোঝার চেষ্টা করিস। আইদ ফোনের কথা না শুনে রেগে বলে, তুই বলতে চাচ্ছিস আমি বাবা মাকে বুঝি না? আমি এভাবে বলি নাই, তুই ভুল বুঝছিস। এভাবে হুটহাট বিয়ে, সেই জন্যই বললাম আর কি। বিয়ে আজ হলেও করা লাগতো, কাল হলেও। আর আমার নিজের যখন কোনো পছন্দ নাই তখন বাবা মায়ের পছন্দতেই আমি খুশি। আইদ যে বিয়েটা মেনে নিয়েছে বুঝতে পেরে আদিবা মুচকি হেসে আইদের মাথায় হাত বুলিয়ে ওকে ঘুমোতে বলে চলে যেতে লাগলে আইদ বলে, আপু আমার পাশে একটু বসবি? আদিবা ভাইয়ের চোখ মুখে দেখে ওর মন খারাপ বুঝতে পেরে বেডের এক কানিতে বসতে আইদ বড় বোনের কোলের উপর মাথা দিয়ে চোখ বন্ধ করে নেয়। আদিবা ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে এটা ওটা বলতে থাকে, আর আইদ প্রতি উত্তরে শুধু হ্যাঁ করে। একটা সময় পর ঘুমিয়ে যায়। আইদের নিঃশ্বাসের ভারী হয়ে গেছে বুঝতেই পেরে আদিবা সযত্নে ভাইয়ের মাথাটা বালিশের উপর দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুর জন্য ক্যাম্পাসের মাঝে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও খুশবু আসছে না। সকালে ফোন দিলেও ফোন রিসিভ করেনি। পরে অবশ্য টেক্সট করে জানিয়েছে ভার্সিটিতে আসবে। এখন ফোন দিলেও ফোন রিসিভ করছে না। খুশবু কিছুক্ষণ এদিক ওদিক হাঁটতে থাকে।
আইদ মাত্রই ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করে আসতে গিয়ে বন্যার সামনে পড়ে। বন্যা আইদকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়িয়ে আছো কেন, ক্লাস নাই? জি স্যার, কিছুক্ষণ পর স্টার্ট হবে। ও আচ্ছা, তুমি আমার পরিচয় জানো? জানবো না কেন স্যার, আমি তো আপনার সবগুলো ক্লাসই করছি। তোমার নাম বন্যা? জি স্যার। খুশবু এসে গলা খাকারি দিল বন্যার সাথে। আইদও ওর দিকে ঘুরে তাকায়। খুশবুর চোখ মুখ ফুলে কেমন লাল হয়ে আছে। ব্ল্যাক থ্রি পিস পরিহিত ওকে দেখতেও কেমন বিষণ্ণ লাগলো। লম্বা চুলগুলো একটা বেনি করে পিঠে অবহেলায় পড়ে আছে। বন্যা খুশবুকে কিছু বলার আগেই খুশবু আইদকে উদ্দেশ্য করে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। আইদ বুঝতে পারে বন্যা ওদের বিষয়ে কিছু জানে না। আইদ সালামের প্রতি উত্তর করে, মনে মনে একটু ইতস্তত করলেও স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আইদের কথা শুনে খুশবু চোখ তুলে ওর দিকে তাকিয়ে আবার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আস্তে করে বলে। আইদ ওদেরকে ক্লাসে যেতে বলে, নিজেও ওখানে থেকে প্রস্থান করে। বন্যা বুঝতে পারে খুশবু সারা রাত ঘুমায়নি, এমনকি সারা রাত কেঁদেছে। কিন্তু একথা জিজ্ঞেস করলে খুশবু আবারও কান্না করবে। এর জন্য আইদ চলে যেতেই বন্যা খুশবুকে বলে,